আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সমাসের পর্ব একে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে ভালো করে দেখো। আমার বিশ্বাস, সমাসে যদি তোমাদের কোনো সমস্যা এতদিনে থেকে থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সমাসে ইনশাল্লাহ আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। চলো আজকে সমাসের পর্ব এক। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা নর্মালি শিখব সমাস কি, সমাস কাকে বলে, সমাস আসলে কিভাবে নতুন শব্দ গঠন করে। প্রথম যেটা কথা সেটা হলো সমাস আসলে কি। ভালো করে খেয়াল করবা, সমাসের বিভিন্ন মানে আছে। সমাসের একটা মানে যদি আমরা চিন্তা করি, অর্থ যদি চিন্তা করি, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। কেন সমাস শব্দের অর্থ মিলন বলছি আমি একটু পরে দেখাচ্ছি। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ মিলন, আবার সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ। তিনটা অর্থ পেলাম। সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, আবার সমাস শব্দের অর্থ একপদীকরণ। কেন মিলন বলা হচ্ছে, কেন সংক্ষেপণ বলা হচ্ছে, কেন একপদীকরণ বলা হচ্ছে, এই তিনটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। যেমন একটা এক্সাম্পলে যাই, আমি বললাম সিংহ চিহ্নিত আসন। একটু ভালো করে দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। ব্যাকরণটা হলো বোঝার বিষয়। তুমি যদি একবার বুঝো তাহলে তোমার বারবার মুখস্থ করা লাগবে না। একবার বুঝছো মানে অনেক কিছু শিখে গেছো। সিংহ চিহ্নিত আসন, এটা একটা বাক্য না? পুরো একটা বাক্য না? দেখো তো, সিংহ চিহ্নিত আসন। এবারে এই বাক্যটাকে আমি সিংহ চিহ্নিত আসন না বলে আমি সংক্ষেপে বললাম সিংহাসন। ভালো করে খেয়াল করো, দুটো একই জিনিস না? আমি বললাম সিংহাসন। এই সিংহাসন মানেই হলো সিংহ চিহ্নিত আসন। তো সিংহ চিহ্নিত আসন না বলে আমরা চিন্তা করলাম এইটাকে যদি সংক্ষেপে আমি সিংহাসন বলতে পারি, তাহলে সিংহ চিহ্নিত আসন শুনতে আমার যেরকম লাগে, সিংহাসন শুনতে আরো বেশি ভালো লাগে, শ্রুতিমধুর হয়। তাহলে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো যে এইখানে আমার সময় বেঁচে যাচ্ছে, শুনতেও ভালো লাগতেছে। ভাষা আমরা যত সহজে, যত শ্রুতিমধুর অন্যের কাছে প্রকাশ করতে পারবো, ভাষার গ্রহণযোগ্যতা তত বেড়ে যায়। তো এই কারণে এই যে তিনটা পদকে সংক্ষিপ্ত করে আমি একটা পদ বানালাম, তাহলে এই তিনটা পদকে সংক্ষিপ্ত করে আমি একটা পদ বানালাম, তার মানে কি? সমাস শব্দের অর্থ হলো কি? সংক্ষেপণ। হ্যাঁ, এটা কি হয়ে গেল? সংক্ষিপ্ত করে ফেললাম না? আবার তিনটা পদ আমি একটা পদ বানাইলাম, তাহলে এটাকে আমি কি বলতে পারি? একপদীকরণ বলতে পারি। আবার দেখো যে আমি তিনটা পদকে মিলিত করে একটা পদ বানালাম, তাহলে সমাস শব্দের অর্থ আমি মিলনও বলতে পারি। আদতে সমাস জিনিসটা কি? সমাস আসলে একাধিক পদকে একত্রিত করে একটা পদ বা একটা নতুন পদ তৈরি করার একটা কৌশল। এই যে বাংলায় আমরা হাজার হাজার শব্দ ব্যবহার করছি, এই শব্দগুলো কিভাবে তৈরি হয়? এই শব্দগুলো বেশ কয়েকটা ওয়েতে তৈরি হয়। তার মধ্যে সমাসও হলো ওই রকমই একটা প্রক্রিয়া, যে কি করে ভোকাবুলারিতে নতুন নতুন শব্দ কন্ট্রিবিউট করে। সমাস কিভাবে করে? একাধিক সম্পর্কযুক্ত পদকে একটা মাত্র পদে রূপান্তর করে। এই যে একাধিক শব্দকে একটা পদে রূপান্তর করার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেই প্রসেস বা প্রক্রিয়াটাকে আমরা সমাস বলে থাকি। তাহলে সমাস কি, এইটা যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তাহলে কি তুমি প্রপারলি উত্তর দিতে পারবা, নাকি মুখস্থ করে বলতে হবে হ্যাঁ সমাস হলেই? না না, এইরকম না। আমি চাচ্ছি তুমি বুঝতে পেরেছো কিনা সমাস জিনিসটা কি। তাহলে সমাস তুমি খুব ইজিলি বলবা যে এতগুলা পদ একটা মাত্র পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেইটাকে আমরা বলি সমাস। তাহলে সমাস কি করছে? সংক্ষেপিত করছে, একপদীকরণ করছে, আবার মিলিত করতেছে সবগুলো পদকে একটা পদে। এখন কথা হলো সমাস বুঝতে হলে
এইটার কিছু টার্ম আছে যে টার্মগুলো তোমার জানতে হবে। টার্মগুলো দেখো, একবার দেখো, মনে থাকবে। আমি যেভাবে দেখাচ্ছি আশা করি মনে থাকবে। তো একটুখানি খেয়াল করো তো, এই যে বাক্যটা, এটা একটা বাক্য না? এখানে তো সমাসের পদ্ধতিতে এইটাই একমাত্র বাক্য। তাহলে এইটার তুমি নাম দাও ব্যাস বাক্য। আচ্ছা, ব্যাস বাক্য নামটা মনে থাকবে না? আমরা বৃত্ত পড়েছি না? বৃত্তর ব্যাস কি? পুরাটা জুড়ে। ব্যাস কি ছোট হয়, বড় হয়? এই বড় বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এবারে দেখো, এই ব্যাস বাক্য থেকে এই যে নতুন শব্দটা পাইলাম, এটা কার নিয়মে এই নতুন শব্দটা পাইলাম? ব্যাস বাক্য থেকে আমি যে নতুন শব্দটা পাইলাম, এটা কোন নিয়মে নতুন শব্দটা পাইলাম? আমি সমাসের নিয়মে পেয়েছি, সমাসের দ্বারা সাধিত শব্দ। এই জন্য আমরা এইটাকে বলতে পারি সমাস সাধিত শব্দ। এই শব্দটা কি সাধিত? সমাস সাধিত, মানে সমাসের নিয়মে এই শব্দটার জন্ম হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে সমাস সাধিত শব্দ। আবার এই সমাস সাধিত শব্দকে আমরা বলতে পারি সমস্ত পদ। কেন সমস্ত পদ বলি বলতো? কারণ এই একটা পদ, এই সমস্ত বাক্যটা এই একটা পদের ভিতরে লুকিয়ে আছে। এই জন্য মনে রাখো, এটার নাম হলো সমস্ত পদ, মানে একটা পদের ভিতরে সমস্ত কিছু আছে। এই বাক্যটার সব কিছু এই একটা পদের ভিতরে আছে। তাহলে সমস্ত পদও তোমার মনে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? যে বাক্যটা থেকে আমি নতুন যে শব্দটা বানাইলাম, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই বাক্যটা থেকে নতুন যে শব্দটা আমি পাইলাম সমাসের নিয়মে, সেটার নাম হচ্ছে সমাসসাধিত পদ বা সমস্ত পদ। এ পর্যন্ত তো ক্লিয়ার তোমার, তাই না? এবারে মাথায় রাখো, এই সমাসসাধিত পদ বা সমস্ত পদ দুইটা অংশে বিভক্ত থাকে। কয়টা অংশে মনে আছে? দুইটা। এই দুইটা অংশ দেখো, এখানে সিংহ একটা অংশ, আসন আর একটা অংশ। মনে রাখবা, প্রায় সবগুলো সমাসই দুইটা পার্টে বিভক্ত থাকবে, বিশেষ করে সমস্ত পদগুলো। প্রথম যে অংশটা সমাসসাধিতর, প্রথম যে অংশটা, যেমন সিংহ, আসন, এই প্রথম যে অংশটা, প্রথম অংশটাকে আমরা বলবো পূর্ব পদ। পূর্ব মানে কি বলতো? আগের পদ। আর আসনটাকে আমি বলবো পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ আমরা জানতে পারলাম। এখন কথা হলো যে এইখানে দুইটা অংশ, এইখানে আবার আমরা যে তিনটা অংশ দেখতে পেলাম, এই তিনটা অংশের প্রতিটা অংশকেই, প্রতিটা পদকেই আলাদা আলাদাভাবে সমসমান পদ বলা হয়। মানে সমসমান শব্দটা মনে রাখবা যে সমান সমান, মানে এইটা এইটা এবং এইটা, প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে সমসমান পদ বলা হয়। তাহলে সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ। তাহলে সমাসের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমরা শিখে গেলাম। আজকে আমাদের শেখার কথা ছিল সমাস কি, সমাস কিভাবে নতুন শব্দ গঠন করে, এই এতটুকু বিষয় বোঝা। আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি। দেখো, আমি বললাম যে গাছে পাকা। গাছে পাকা, গাছে পাকা, দেখো এখানে একটা এ আছে। এই গাছে পাকা না বলে আমি যদি একবারে বলি গাছ পাকা, গাছ পাকা। তারপরে এইটা হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। দেখো, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, এইটা না বলে আমি বললাম হাতে খড়ি। এই যে দেখো, গাছে পাকা না বলে আমি শুধু গাছ পাকা বললাম, একাধিক পদ একটা পদে পরিণত হয়ে গেল। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, একাধিক পদ একটা পদে পরিণত হয়ে গেল। এই যে একাধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়া বা সংক্ষেপিত হয়ে একটা পদে পরিণত হওয়া, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, একাধিক পদ সংক্ষেপিত হয়ে একটা পদে পরিণত হওয়া, এই যে সংক্ষেপিত হয়ে একটা পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা সমাস বলে থাকি। তাহলে আমরা এখানে কি দেখলাম? এই যে গাছে পাকা, এই বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য থেকে নতুন যে শব্দটা সমাসের নিয়মে তৈরি হলো সমস্ত পদ। সমস্ত পদের প্রথম অংশটা গাছের নিচে যদি আন্ডারলাইন থাকে পূর্বপদ,
পাকার নিচে আন্ডারলাইন থাকলে সেটা হলো পরপদ। আর এইখানে দেখো এই গাছে এবং পাকা প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে আমরা বলছি সমাসসমান পদ। আশা করি সমাসের প্রথম পর্বটা তুমি খুব ভালোভাবে বুঝেছো। এরপরে প্লেলিস্ট থেকে তুমি দ্বিতীয় পর্বটা দেখে নাও। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ এবং দ্বন্দ্ব সমাস নিয়ে।